আমি একেবারে নিশ্চিত, আমি জানি না ওনারা দেখছেন কিনা, ওনারা জ্ঞানী লোক, ওনারা কমনলির কি অর্থ করেছেন আমি জানি না। আমি কমনলিকে যেভাবে বুঝেছি সেভাবে বুঝেছি, সাধারণত বলছেন। আপনি জি। কমনলি অর্থ আবার খুঁজলেন, ডিকশনারিতে যান, এর আগে বলছি যে আসলে কি আমি ভুল বললাম? তো আমার কাছে মনে হচ্ছে না, শব্দর অর্থগত ভাবে ভুল নাই, এখানে কিন্তু কোনো ভুল বুঝাবুঝি কিছুটা আছে। আবার আমারও কিছু স্লিপ অফ টাং আছে শব্দ চয়নে। আমি মনে করি আমার ওই শব্দগুলো উচ্চারণ করা ঠিক হয়নি, কারণ যেহেতু ওনারা আঘাত পেয়েছেন তাহলে এই শব্দগুলো আমি মনে করি এই যে আহ, উচ্চারণটা ঠিক হয়নি। আহ, এবং এই জন্য আমি ওই শব্দটা মনে করি যে ভুল হয়েছে, আমি এই ভুলটা স্বীকার করে নিচ্ছি শুরুতেই। তো এখন প্রশ্ন হলো, আপনি মানে হয়তো বলবেন কোন যে শব্দটা, একটা কোন শব্দটা? ডাক্তারদের মতন এমন শ্রেণী আর দেশে নেই নাকি? চামার, এই শব্দটা? চামার শব্দটা, আচ্ছা, আচ্ছা। চামার শব্দটা আমার ব্যবহার করা ঠিক হয়নি। আমি এই শব্দটা আমি মনে করি আমি ঠিক করি না, আমি তো আত্মসমর্থনা করছি। আমি মানুষ রে ভাই, আপ- আমি ভুল করি না, এখন ভুল করছি বলছি। এইগুলি আমি তোয়াক্কা করি না, কথা পরিষ্কার। হাসিনার আমলে হাসিনার সমালোচনা করছি, জীবন যাইতে পারতো, তোয়াক্কা করি নাই, যেটা বিশ্বাস করি সেটা বলেছি। অবশ্যই সেটা অন্তর্বর্তীকালীন করেছেন। সরকারের আমলে যা বিশ্বাস করি তা বলেছি, জীবনের হুমকি নিয়ে বলছি। বিএনপি আমলে আসছে, বিএনপির সমালোচনা করি যখন প্রয়োজন হয়, এবং করবো ইনশাল্লাহ। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে খুবই সঙ্গত কারণেই আলোচনায় যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আহ যেহেতু আপনার কাছ থেকে নানান ধরনের মন্তব্য, প্রতিক্রিয়া বা আপনার সাক্ষাৎকার নানান কারণে নানান জনে নিয়ে থাকে, আজকে সাক্ষাৎকারটি নিতে চাই আপনার ইস্যুতেই। তার কারণ আপনার একটি মন্তব্য একটি টেলিভিশনে করা, ডাক্তারদের নিয়ে করা একটি মন্তব্যে মোটামুটি একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে চিকিৎসক সমাজের মধ্যে। যেখানে আপনি বলেছেন যে কমনলি ডাক্তারদের মতো চামার এমন কোন শ্রেণী এই দেশে আর নাই। আমার যদি খুব ভুল না হয়ে থাকে, মোটামুটি এমন বক্তব্য দিয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে তীব্র একটি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে চিকিৎসক সমাজে। তারা বিবৃতি দিয়েছেন, নিন্দা জানিয়েছেন, আপনার বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে, এবং একই সঙ্গে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করা হয়েছে। আহ এই বিষয়ে মূলত কথা বলবো। তার আগে একটু মন্তব্য, মানে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আসলে কি উদ্দেশ্যে বা কিভাবে এই মন্তব্যটি করেছিলেন? আহ আসলে হয়েছে কি, আমি বলি, আমি এটা নিয়ে অনেক হইচই হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেকে মন খারাপ করেছেন। আমার কাছে একজন, আমাকে অনেকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন। ডাক্তারদের মধ্যে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, প্রচুর। এবং আমি দীর্ঘদিন, আপনি হয়তো জানেন কিনা, আমি দীর্ঘদিন প্রায় টানা 14-15 বছর হেলথ দিক নিয়ে রিপোর্টিং করেছি, যেখানে ডাক্তারদের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে, নম্র মধুর সম্পর্ক বলবো। কারণ ওনাদের অনিয়মগুলো নিয়ে আমি প্রচুর রিপোর্ট করেছি, আবার ওনাদের বঞ্চনা নিয়েও আমি প্রচুর রিপোর্ট করেছি। আমি বোধহয় সম্ভবত একমাত্র সাংবাদিক যারা নাকি, যিনি নাকি ডাক্তারদের যে পেশাগত বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে সবচেয়ে বেশি বার কথা বলেছি। আচ্ছা। ডাক্তারদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। এখন ভালো সম্পর্ক থাকলেও অনেক সময় তো নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। এখানে কিন্তু কোনো ভুল বুঝাবুঝি কিছুটা আছে। আবার আমারও কিছু স্লিপ অফ টাং আছে শব্দ চয়নে। আমি মনে করি আমার ওই শব্দগুলো উচ্চারণ করা ঠিক হয়নি, কারণ যেহেতু ওনারা আঘাত পেয়েছেন তাহলে এই শব্দগুলো আমি মনে করি এই যে আহ, উচ্চারণটা ঠিক হয়নি। আহ, এবং এই জন্য আমি ওই শব্দটা মনে করি যে ভুল হয়েছে, আমি এই ভুলটা স্বীকার করে নিচ্ছি শুরুতেই। তো এখন প্রশ্ন হলো, আপনি মানে হয়তো বলবেন কোন যে শব্দটা, একটা কোন শব্দটা? ডাক্তারদের মতন এমন শ্রেণী আর দেশে নেই নাকি? চামার, এই শব্দটা? চামার শব্দটা, আচ্ছা, আচ্ছা। চামার শব্দটা আমার ব্যবহার করা ঠিক হয়নি। ভুল তো হয় মানুষের, আমারও হয়েছে। জি, আমি এটা, অবশ্যই অবশ্যই স্লিপ অফ টাং। হ্যাঁ, এটা স্লিপ অফ টাং। আমি অন্য কোনো শব্দ ব্যবহার করলে এটা ঠিক হতো, কিন্তু শ্রেণীগত ভাবে যে আমার একটা ক্ষোভ, সেটা কিন্তু আছে। আমি এটা আপনাকে বলবো, আমি ওখানে দুটো কথা বলেছি। একটা কথা হলো যে ওনারা ওনারা রোগীদের সঙ্গে এক ধরনের আচরণ করেন, যে আচরণটা প্রত্যাশিত নয়। এটা শ্রেণীগত ভাবে অন্য কোনো শ্রেণীতে এত বেশি নাই, এটা আমি বলেছি ভাই, এটা আমি মিন করি, আমি এটা বলবো একটু। আরেকটা কথা আমি বলেছি, যেটা আপনি উচ্চারণ করেন নাই, আমি বলেছি যে ডাক্তাররা আসলে
ওষুধ কোম্পানিগুলি ক্যানভাসারের মতো আচরণ করে। হুম হুম এটা কিন্তু আমি প্রত্যাহার করছি না, এটা 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 আমি বলবো যে কিভাবে, কিন্তু ওই শব্দটা আমার ব্যবহার করা ঠিক হয়নি বলে আমি মনে করি। এবং মানুষের ভুল হয়, স্লিপ অফ টাং হয়, আমারও ভুল হয়েছে, আমার স্লিপ অফ টাং ওই শব্দটা আমি উচ্চারণ করেছি। এখন আমি আমার পছন্দগুলিতে আসি, আমি এই পেছন থেকে আসি। মানে যেমন ধরেন আপনার ক্যানভাসের যে কথাটা আমি বলেছি, আমি আপনাকে যদি একটা ওষুধের নাম বলি, যেহেতু আপনি চিনেন কেন ওষুধটা, ওষুধের নাম হলো অ্যাক্ট, ACT, অ্যাক্ট। জীবনে এই ওষুধের নাম শুনেছেন? এসি ই ACT, ACT, আচ্ছা অ্যাক্ট, আচ্ছা ACT। হ্যাঁ আপনি জি জীবনে এটার নাম শোনেন নাই। আরেকটা নাম বলি, এসএফ। আমার ধারণা আপনি এটাও জীবনের নাম শুনেন। আরেকটা ওষুধের নাম বলি, আমি খালি এ দিয়ে বলতেছি, কিন্তু A1, আমার ধারণা আপনি এটাও জীবনের নাম শুনেন। আচ্ছা, এটা কি ওষুধ জানেন? আরেকটা নাম বলি, এটিপি। ওষুধের নাম এটিপি, জীবনে শুনছেন? শুনেন নাই। আচ্ছা, এই ওষুধটা কি জানেন? সারা জীবনে আপনি যে ওষুধটা সবচেয়ে বেশি খাইছেন সেই ওষুধ, এটা হলো প্যারাসিটামল। প্যারাসিটামল যে ওষুধটা আমরা জ্বরের জন্য খাই, এই ওষুধটা বাংলাদেশে কমপক্ষে 1-150 কোম্পানি বানায়। হুম হুম সবাই বানায় প্যারাসিটামল, প্যারাসিটামল সবচেয়ে বেশি চলে। কিন্তু আপনি এটিপির নাম শুনেন নাই কেন? এটিপিতে প্যারাসিটামল শুনেন নাই কেন? আপনি প্যারাসিটামল বললেই কি বুঝেন? হয় নাপা বুঝেন, না হলে এস বুঝেন। এস এবং নাপা এই দুটি আপনি চিনেন, আর হুম কোনো হুম। প্যারাসিটামল আমার ধারণা আপনি চেনেন না। নাপাডল আছে, ওষুধটা নাপাডল বা এই টাইপের আর দু একটা আছে আর কি। নাপা, আগে নাপা একটা থাকবে, তারপরে নাপা নাপাডল ওয়ান আছে, নাপাডল নাপা এক্সট্রা আছে, এগুলো হুম আছে। হুম তাহলে আপনি মোটামুটি 4-5টা ওষুধ চিনেন, হুম হুম 4-5টা প্যারাসিটামল, আর গুলি কিন্তু চেনেন না। কেন চেনেন না? ডাক্তাররা যখন ওষুধ লিখবেন, উনি তো প্যারাসিটামল লিখবেন, উনি এস লিখেন কেন? উনি নাপা লিখেন কেন? নাপা হলো বেক্সিমকো কোম্পানি, এস হলো স্কয়ার কোম্পানির। কিন্তু আমি যেটার নাম বললাম যে এটিপি, এটিপি কিন্তু একটা ভালো কোম্পানি, জেনারেল ফার্মাসিউটিক্যালের কোম্পানি। জেনারেল ফার্মাসিউটিক্যালের যে প্যারাসিটামল, তার নাম হুম হলো এটিপি। ওই কোম্পানি যখন উনি নাপা লিখছেন, তখন কিন্তু অটোমেটিক্যালি বেক্সিমকো কোম্পানির প্যারাসিটামলের কথা বলছেন। এটা কি বেক্সিমকো কোম্পানির ক্যানভাস হচ্ছে না? বলেন হচ্ছে কিনা? ডাক্তার তো হুম লিখবেন ওষুধের নামটা, উনি লিখছেন ব্র্যান্ডের নামটা। দুনিয়া উন্নত দেশগুলিতে কিন্তু তারা নাপা অথবা এস লিখবে না, অথবা প্যানাডলও লিখবে না। প্যারাসিটামলের বিদেশি কোম্পানির নাম হলো প্যানাডল, একটা কোম্পানি খুব নামি আছে। আপনাকে লিখবে তারা প্যারাসিটামল, আপনি যে কোনো প্যারাসিটামল কিনে খাবেন, কোনো সমস্যা নাই। তো আমি ওই জন্যই বলেছিলাম আমাদের ডাক্তাররা ওষুধ কোম্পানিগুলোর ক্যানভাসারের মতো আচরণ করে, এর বিনিময়ে তারা কিন্তু কিছু পায়। আপনি যত ডাক্তারের চেম্বারে যাবেন, আপনি চেম্বারে গেলে অনেক কিছু পাবেন ওষুধ কোম্পানি। এমনকি অনেক ডাক্তারের চেম্বার, মানে আমি তো মনে করি যে অ্যাবাভ 50% ডাক্তারের চেম্বার সাজিয়ে দেয় ওষুধ কোম্পানিগুলো। ডাক্তাররা যখন বাইরে কোনো সেমিনারে যায়, এই সেমিনারে অনেক কিছু ওষুধ কোম্পানিগুলো স্পন্সর করে। কেন করে? ওষুধ কোম্পানিগুলো তো ব্যবসায়ী। কেন করে? পরে এই কারণে এই ডাক্তারের মাধ্যমে তার ওষুধটা বিক্রি বাড়বে। এটা গেল একটা বিষয়। আমি এটা নিয়ে আরো অনেক বলতে পারবো, কোনো সমস্যা নাই। একজন লোকে যখন ডাক্তারের কাছে যান, ওনার টেনশন থাকে ডাক্তার না জানি কয়টা টেস্ট দেয়, হুম হুম, সেই অবশ্যই। টেনশনে ভুগে কিন্তু। আপনি ভোগেন কিনা আমার জানি ভাই না, আমি অনেক রোগী আমার পেয়েছি। আমার ভাই আচ্ছা, ডাক্তার কাছে ঢোকার সময় চিন্তা করে কয়টা টেস্ট যেন দেয়। ডাক্তার মনে করেন টেস্ট দিল, আমি গেলাম, ডাক্তার আমাকে 4টা টেস্ট দিল, যে 4টা টেস্ট করাই না, আসে না। ওকে, এই টেস্টগুলো দিলেন কেন? দিলেন এই কারণে উনি নিজে কনফার্ম হতে পারছেন না আমার রোগটা কি। এই জন্যই তো। তাহলে ব্যক্তিটা হুম কি আমি রোগীর না উনি ডাক্তারের? অনেক ডাক্তার আছে, আপনার জ্বর হয়েছে, আপনি নিয়ে যান, একটা প্যারাসিটামল দিয়ে দিল, বললো যে তারপর দেখি কি হয়, না কমলে আবার দেখবো। তখন প্রথমবারই টেস্ট দেন উনি, প্রথমবারই টেস্ট একটা দিয়ে দেন, টেস্ট গুলো করে নিয়ে আসেন।
আচ্ছা ফাইন, আমি এখন একটু আপনাকে হাইপোথেটিক্যালি বলি। আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, উনি আপনাকে 4টা টেস্ট দিলেন। আপনি ওইখান থেকে বেরিয়ে ওই সেম ডিসিপ্লিনের আরেকজন ডাক্তারের কাছে যান, মানে উনিও মেডিসিনের উনিও মেডিসিনের, দেখবেন আপনি এই ডাক্তার কিন্তু ওই 3টা টেস্ট দিবে না, হয়তো 7টা টেস্ট দিবে। তাহলে উনি 7টা, উনি কি ডাক্তার খারাপ? অথবা উনি 3টা, উনি কি ডাক্তার খারাপ? আমি কিন্তু সব ডাক্তারকে ভালো মনে করি। আমি যদি ভুল করে ওইখানে যাই, তাহলে তো আমার 7টা টেস্ট, আর এখানে আসলে পরে 3টা টেস্ট। বুঝলেন? ঠিক আছে, আমি তাও মনে করলাম যে উনি আমার রোগটাকে ধরতে চাচ্ছেন, অতএব টেস্ট দিয়েছেন, আমি টেস্টগুলো করালাম। করানোর পর যখন ওনার কাছে আসলাম, উনি আমার কাছ থেকে আরেক দফা ভিজিট দিলেন। কেন ভিজিট দিলেন? আমার রোগ নির্ণয়ের জন্য। আমি তো আপনার কাছে একবার এসেছি ভিজিট দিয়ে, আপনি আমার রোগটা নির্ণয় করতে পারেন না বলে টেস্ট দিয়েছেন। আমি আমার টাকায় টেস্ট করে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে সাহায্য করলাম। সেই সাহায্য করার সময় আপনি আমার কাছে আবার নিলেন টাকা, নেওয়ার পর আপনি ওষুধ দিলেন। আমি এ পর্যন্ত মানতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। এটাকেও আমি অমানবিক কিছু মনে করলাম না। ধরা যাক আমি অমানবিক মনে করলাম তখন যখন আমি জানতে পারলাম এই টেস্ট থেকে উনি আবার কমিশন খেয়েছেন। যত টাকার টেস্ট, সেখান থেকে উনি একটা পার্সেন্টেজ ওই জি। ল্যাব থেকে পেয়েছেন। তখন আমি কিন্তু আপত্তি করবো, তখন আমি বলবো আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে এই ডাক্তার সাহেব কমিশন বাণিজ্য করেছেন। আপনি আমাকে বলেন, এটা কি নৈতিক ভাবে ঠিক? নিশ্চয় এটা না, কি নিশ্চয় না, কিন্তু আমার অত্যাচার একটি নয়? প্রশ্ন, না, আমার একটি আপনি আমি প্রশ্ন। আপনাকে ধারাবাহিকভাবে শেষ করে নেই, জি, আপনি জি, তারপরে জি, আমি অল্প ঠিক আছে। বলবো। এই যে আচরণটা একটা অসহায় মানুষকে বিপদে ফেলে, অথবা বিপদগ্রস্ত একটা মানুষের কাছ থেকে আপনি যে কমিশনটা খাইলেন ওই ল্যাবকে সুবিধা করে দেওয়ার জন্য, এবং যখন আপনি কমিশন খেলেন তখন কিন্তু আমার মধ্যে একটা সন্দেহ হলো যে তাহলে কি কমিশন পাওয়ার জন্য আপনি আমাকে বাড়তি টেস্ট দিলেন? এই সন্দেহ নিয়ে যখন আমি আপনার সঙ্গে গেলাম, তখন আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি আর মানবিক থাকলো, নাকি ব্যবসায়িক হয়ে গেল? ডাক্তার সাহেব কি ব্যবসা করতে পারছেন? আমি কিন্তু ওই অনুষ্ঠানে এই কথাটাই বলেছিলাম যে যখন আমরা ছোটবেলায় স্কুলে এইম ইন লাইফ লিখতাম, তখন আমরা ডাক্তার হতে চাইতাম। কেন চাইতাম? কারণ এর চেয়ে মানবিক আর কোনো পেশা হয় না। গ্রামে যাব, বিনা পয়সায় চিকিৎসা করব, কত কিছু। তো ওইগুলি ছিল ইউটোপীয় চিন্তা, কারণ ডাক্তারের তো সংসার আছে, তার তো সংসার চালাইতে হবে, কাজে তার টাকাটা নিতে হয়, অত ফ্রি চিকিৎসা করা যায় না। আমি মানি, কিন্তু কিন্তু আপনার টাকাটা অবশ্যই নিবেন, কিন্তু সেই সম্পর্কটা কি হবে? আমি এই জায়গাটা নিয়ে কিন্তু প্রশ্ন করেছি। আমি যদি অন্যভাবে ঘুরে বলি, যে আমার যে মনের ক্ষোভটা ছিল, এই ক্ষোভটা ছিল কেবলমাত্র সেই ডাক্তারদের জন্য যারা টেস্ট দিয়ে কমিশন নেন। আমি সিম্পলি একটা ক্রাইটেরিয়া বললাম, আর কোনো ক্রাইটেরিয়া বললাম না, একটা ক্রাইটেরিয়া বললাম, যে সমস্ত ডাক্তাররা টেস্ট দিয়ে ল্যাব থেকে কমিশন নেন, কেবল তাদের প্রতি আমার ক্ষোভ ছিল, আর কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই। ঠিক এই তাহলে জায়গা আপনি থেকে আমার বুকে হাতে প্রশ্ন। বলেন তো কয়জন ডাক্তার বাকি থাকবেন? যে না, আপনি ঠিক বলেন আছে, এই জায়গা থেকে আমার প্রশ্ন নিশ্চয়ই সবাই কিরকম, এবং আপনার বক্তব্যে প্রতিক্রিয়াটি যেখান থেকে দাঁড়িয়েছে, মানে তারা মনে করছেন আপনি ওভারঅল সবাইকে মিন করেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারদের প্রত্যেক পেশাই এখন প্রশ্নবিদ্ধ। সাংবাদিকতা, শিক্ষকতা, কিংবা আম, আম, আইন পেশা, সব পেশাই নোবেল যে প্রফেশন গুলো রয়েছে সবই প্রশ্নবিদ্ধ। এখন শিক্ষক মানে চিকিৎসক সমাজের যে প্রতিক্রিয়া, যে আপনি কেন সবাইকে মিন করেছেন, আসলে কি আপনি সবাইকে মিন করেছেন? ভালো ডাক্তার কি নেই, ভালো চিকিৎসা কি নেই? এবং তারা একটি উদাহরণ টেনে ধরেছেন যে করোনার সময় চিকিৎসকেরা যে পরিমাণ সার্ভিস দিয়েছেন, তাদের খাওয়া দাওয়া ঘুম হারাম করে পরিবার পরিজন ছেড়ে তারা হসপিটালে যেভাবে 24 ঘন্টার মানে তার ডিউটি করেছেন, নার্স থেকে শুরু করে আরো সবাই, সেই জায়গা থেকে তাদের বক্তব্য যে কেন আপনি সবাইকে উদ্দেশ্য করে এভাবে বললেন, আসলে কি আপনার বক্তব্যটি এরকম ছিল কিনা? সবাই, সকল, এই শব্দ দুটো যদি কেউ দেখাতে পারে না, বরঞ্চ আমি কথা বলার শুরুতে বলেছি যে কমনলি বলি, যদি কমনলি বলি, কমনলি শব্দের অর্থটা কি? ডাক্তাররা খুব মেধাবী। আপনি ডাক্তারদের বলবেন যে আর কোনো পেশা নেই, আছে, ইঞ্জিনিয়ার আছে, সাংবাদিক আছে। আমি সাংবাদিকদের নিয়ে যে সমালোচনা করেছি, ডাক্তাররা শুনলে তো ভিমরি খাবে।
আমি বলেছি যে সাংবাদিকরা আসলে আগে যেরকম জমিদারদের লাঠিয়াল ছিল, বর্তমান সময়ে বিভিন্ন শিল্প গোষ্ঠী, আগে জমিদাররা লাঠিয়াল পালতো, আমাদের শিল্প গোষ্ঠীর এখন সাংবাদিক পালে। আমি উদাহরণ দিয়ে দিয়ে বলেছি, যেমন ট্রান্সকম গ্রুপ, এরা সাংবাদিক পালে। প্রথম আলো এবং ডেইলি স্টারের মাধ্যমে যারা আছে, এরা কোনো ট্রান্সকম নিয়ে কোনো সমালোচনা করবে না। আপনি প্রথম আলো এবং ডেইলি স্টারে দেখবেন এরা ওষুধ কোম্পানি নিয়ে সাধারণত কিছু বলে না। কেন বলে না? কারণ ট্রান্সকমের একটা ওষুধ কোম্পানি আছে, বলবে না, তারা বলবে না। বেক্সিমকোর ওই মিডিয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, জীবনে কোনো ওষুধ নিয়ে কোনো প্রশ্ন করবে না। কারণ স্কয়ারের মিডিয়া আছে, মাছরাঙ্গা গ্রুপ, জীবনে ওষুধ দিয়ে কোনো রিপোর্ট করবে না। আমাদের এখানে ওষুধ দিয়ে কি ম্যাল প্র্যাকটিস হচ্ছে না? ওষুধ দিয়ে নানা রকম ভেজাল হচ্ছে না? জীবনে করবে না। আমি আপনাকে ক্যাটাগরি, কাজে আগে কি হতো, এই সাংবাদিকরা, যেমন আপনি ধরেন মেঘনা গ্রুপ, এখন ইদানিং খুব বড় হয়ে গেছে। মেঘনা গ্রুপের যে সমস্ত প্রোডাক্ট আছে, ওগুলি নিয়ে তারা ওই ধরনের প্রোডাক্ট আলোচনাই করবে না। তো আগে জমিদাররা লাঠিয়াল পুষত তাদের সম্পদ রক্ষার জন্য, প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য। এখন এইরকম ব্যবসায়ীরা, পুঁজিপতিরা সাংবাদিক পোষে তাদের প্রপার্টি রক্ষা করার জন্য। আপনার বসুন্ধরা গ্রুপ, 6টা মিডিয়া আছে, এরা কোনোদিন এই যে মাটির ব্যবসা, জমির ব্যবসা, এটা নিয়ে কোনো কথা বলবে না। বাস্তবতা, আমি তো বলি না ভাই এগুলো। এবং এই সমস্ত প্রতিষ্ঠানে যেও আমি বলি, কেন বলি? কারণ আমি তো ওই রিক্সাওয়ালা শ্রেণীর লোক, আমি তো ওই শ্রেণীর লোক। আমরা ওখান থেকে বুঝি যে আমরা কি দেখতেছি। রূপায়ণ গ্রুপ কোনোদিন এই সমস্ত ডেভেলপারদের নিয়ে কোনো প্রশ্ন করবে না। মোহাম্মদী গ্রুপের পত্রিকা আছে, তারাও কোনো এটা করবে না, তারা ওটাকে প্রোটেকশন দেবে। তার মালিকের, এখন দেখবেন আপনি প্রায় দেখবেন বসুন্ধরা গ্রুপে একটা নিউজ ছাপা হয়, সেটা হলো বসুন্ধরা আবাসিক কেন ঢাকা উত্তরের অধীনে যাওয়া উচিত নয়। তারা এই নিউজ করে। এই নিউজ কিন্তু দেশের আর কোনো পত্রিকা করে না, ওরা করে। কেন করে? ওদের মালিকের স্বার্থের জন্য করে, মালিকের স্বার্থ রক্ষা করে। এখন সাংবাদিকদের নিয়ে এমন কথা তো আমি বলেছি ভাই, নিজের সাংবাদিক হয়েও বলেছি। এটা আমি বলবো না কেন? এখন ওই সাংবাদিক অবশ্যই নিশ্চয়ই আপনার কথার সঙ্গে বিরোধিতা করার কোনো ন্যূনতম জায়গা নেই, কিন্তু একটা ভুল বুঝাবুঝির জায়গা সম্ভবত তৈরি হয়েছে। কমনলি শব্দটা সম্ভবত সেভাবে নোটিশ করেনি অনেকে, এবং মনে করা হয়েছে, যেমন অবশ্যই সাংবাদিক নিয়ে যদি সবাই গড়ে পড়তায় বলে যে সাংবাদিকরা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ইতর শ্রেণীর, নিশ্চয়ই আপনার আমারও লাগবে যদি আমি যে কথা বলছে তার টোনটা না বুঝি। ভালো সাংবাদিক কি নেই? অবশ্যই আছে। আমি একেবারে নিশ্চিত, আমি জানি না ওনারা দেখছেন কিনা, ওনারা জ্ঞানী লোক, ওনারা কমনলির কি অর্থ করেছেন আমি জানি না। আমি কমনলিকে যেভাবে বুঝেছি সেভাবে বুঝেছি, সাধারণ অর্থ বলছেন। আপনি কমনলির অর্থ আবার খুঁজলেন, ডিকশনারিতে যান, বলছি আসলে কি ভুল বললাম? তো আমার কাছে মনে হচ্ছে না, শব্দর অর্থগত ভাবে ভুল নাই। এখন ব্যক্তিগত পর্যায় থেকে আমাকে অনেকে ফোন দিয়েছে বা মেসেজ দিয়েছে, আপনাকে তো অনেকে দিচ্ছেন, চিকিৎসকদের বিভিন্ন সংগঠন, একাধিক সংগঠন এবং ব্যক্তিগত পর্যায় থেকেও এরকম অনেকে হুমকি দিচ্ছে, বা একটু পত্রিকাও এসেছে। হুমকি ঠিক কিনা আমি জানি না, যাই হোক, তারা যেটি বলছে যে আপনার বিরুদ্ধে মামলা করা হবে, রিট করা হবে, কিংবা আপনাকে, প্রথমে যেগুলো বলছিলাম, আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, যদি না ক্ষমা চান তাহলে আইনগত পদক্ষেপে তারা যাবে। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? না, যদি কেউ আইনগত পদক্ষেপে যেতে চায়, আমি তাকে তো মানা করবো না, এটা তার ফিলিংস। কেউ যদি মনে করে যে আইনগত ভাবে গেলে আমাকে একটা শিক্ষা দেওয়া হবে, আমার তো শিক্ষা নিতে কোনো আপত্তি নাই। আমি তো সারা জীবনে শিখতে চাই, আমার কোনো আপত্তি নাই। আর একটা প্রশ্ন করি, এটি বিব্রতকর প্রশ্ন হবে কিনা আমি জানি না, তবে দেখলাম, আমি একটু খেয়াল করে দেখলাম, যেসব সংগঠন জায়গা থেকে বিবৃতি দিয়েছে, নিন্দা জানিয়েছে, তাদের মধ্যে আমি রাজনৈতিক বিভাজনটি দেখলাম। আমি সেই রাজনৈতিক বিভাজনটি পরিষ্কার করতে চাই না, তবে দেখলাম সেই সংগঠনগুলোর মধ্যে একটি রাজনৈতিক পক্ষ অবলম্বন বা পক্ষভুক্ত সংগঠন, বিশেষ একটি রাজনৈতিক সংগঠনের পক্ষভুক্ত সংগঠন। আবার আমরা তো জানি যে দেশে বিভিন্ন পেশাজীবী যে সংগঠনগুলো রয়েছে দুটি ধারায় বিভক্ত, মোটামুটি জামাত, বিএনপি পন্থী এবং আওয়ামী পন্থী। আমি ওটি উল্লেখ করছি না, আপনি হয়তো বুঝে নিতে পারেন।
বিশেষ একটি রাজনৈতিক শক্তির পক্ষভুক্ত এই যে চিকিৎসকদের সংগঠন, তারা একপেশে ভাবে নানান ধরনের বিবৃতি দিচ্ছে, নিন্দা জানিয়েছে, আবার আরেকটি পক্ষ একেবারে সাইলেন্ট। এর কোনো অন্তর্নিহিত তাৎপর্য আছে বলে মনে হয় আপনার? এটা তো রাজনৈতিক কারণে। দেখেন আমি বলি আপনাকে একটা জিনিসটা হয়েছে কি, এখানে এই যে আলোচনাটা আমি করেছিলাম না ওখানে, ওই আলোচনাটা খন্ড পেয়েছেন আপনারা, পুরো আলোচনাটা শুনলে দেখবেন। আলোচনাটা বেসিক্যালি ছিল হলো যে আমাদের দেশে যে 8 দিন হাসপাতালে যে ঘটনা ঘটছে, 8 দিন হাসপাতালে যে 6 জন শিশু মারা গেছে, রুমে ভেন্টিলেশন ছিল না, এসির সমস্যা, এগুলি। তো তখন প্রশ্ন উঠছিল যে হাসপাতালের বিল্ডিং আর গুদাম ঘরের বিল্ডিং অথবা বাসভবনের বিল্ডিং, তিনটা কিন্তু একই ডিজাইনের হয় না। হাসপাতাল ভবন তৈরির আলাদা একটা আর্কিটেকচার আছে, আলাদা একটা স্থাপত্য কৌশল আছে। তো ওইখানে আমার সঙ্গে আরেকজন স্থাপত্য ছিলেন, এক ভদ্রলোক ছিলেন, স্থাপত্যের লোক। উনি বলতেছিলেন যে 8 দিন হাসপাতালের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হাসপাতালের মতো নয়। তখন কিন্তু এই আলোচনাগুলি উঠেছিল আসলে বেসিক্যালি। তো এখন 8 দিন হাসপাতালের সঙ্গে আপনি যেটা বললেন যে একটা বিশেষ রাজনৈতিক দলের একটা, বিশেষ বা সরাসরি বলি জামাতের একটা সম্পর্ক আছে। 8 দিন হাসপাতালে যদি বালিক মূল লোক, উনি জামাতের ঘনিষ্ঠ লোক। এই লোক আবার মানে এই ফ্যামিলিটা অন্যরকম। এই হলো আকিব সাহেবের ফ্যামিলি। ওনার এক পুত্র আওয়ামী লীগের এমপি ছিলেন, আরেক পুত্র তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টা ছিলেন, আবার এখানে আরেক পুত্র মহিউদ্দিন সাহেব, উনি 8 দিনের মালিক। তো ওনার আবার ফ্যামিলি সবাই সব দিকে আছে আর কি, বুঝছেন না? এখন সবাই সব দিকে ছড়াই ছিটে আছে। এইটা হইলে ওই ভাই থামায়, ওই ভাই থামায়। এখন এরা যে কত বড় প্রতিভা তা তো আমরা দেখছি। যে ভাই উপদেষ্টা ছিলেন, বাণিজ্য উপদেষ্টা, শেখ বশিরউদ্দিন, উনি তো আমাদের দেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর চুক্তিটা করে আসছেন আমেরিকার সঙ্গে। এই দেশের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর আর কোনো কাজ হতে পারে না যে কাজ শেখ বশিরউদ্দিন করছেন। ওনারই ভাই, আপন ভাই। তো আরেক ভাই বাচ্চাদেরকে মারতেছে আর কি, এটা বলে লাভ নেই। উনি আবার ডাক্তার, কিন্তু বড় ভাই কিন্তু ডাক্তার, তাতে আবার আরেক সমস্যা। তাহলে ওনাদের ডাক্তার সংগঠন তারা আবার আমার বিরুদ্ধে বলবে, এটা বললেন কেন আপনি, আপনার বিরুদ্ধে তাহলে মামলা হবে। করেন মামলা ভাই, মামলা করেন। মামলা করে আমার 50 বছরে যদি জেল হয়, আমার তো কোনো আপত্তি নাই। আমি তো 50 বছর বাঁচবো বলে ঠিক করি নাই। আমি তো তাহলে আবার আমি বাড়তে পারি, আপনারা জেল দিবেন, জেল না খাটে তো মরতে দিবেন না, মরেন, আমার কোনো আপত্তি নেই রে ভাই। এইগুলি আমি তোয়াক্কা করি না, কথা পরিষ্কার। হাসিনার আমলে হাসিনার সমালোচনা করছি, জীবন যাইতে পারতো, তোয়াক্কা করি নাই। যেটা বিশ্বাস করি সেটা বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যা বিশ্বাস করি তা বলেছি, জীবনের হুমকি নিয়ে বলছি। বিএনপি আমলে আসছে, বিএনপির সমালোচনা করি যখন প্রয়োজন হয়, এবং করবো ইনশাল্লাহ। আর ডাক্তার সাংবাদিকের সমাজ কথা বলছি, আমাকে ওই মাথায় ভয় ছিল না যেটা বলার পর আমাকে প্রেস ক্লাবে যেতে হবে, আমার সাংবাদিক কমিউনিটিতে যেতে হবে, ভয় ছিল না? ছিল। ওই ভয় জেনেই কথা বলেছি যে সাংবাদিকদের আমি লাঠি এনে সঙ্গে তুলনা করছি। তো কি হয়েছে? এইগুলি কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, এইগুলি করতে গেলে যদি আমার কোনো শব্দ প্রয়োগের সমস্যা হয়, হতেই পারে। সেই শব্দ আমি মনে করি আমি ঠিক করিনি, আত্মসম্মান খুব বেশি নেই, যদি তারা সেটি বুঝে থাকেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে সবাই যেমন চেনেন, জানেন, আমরা আশা করবো অবশ্যই আপনি ঠিক তেমনটি থাকবেন। আপনি ভালো থাকবেন। দর্শক আপনারা যারা শুনছেন, অবশ্যই আপনারা ভালো থাকবেন, এবং অবশ্যই জটিলতার বিষয় যেটি বলছিলাম, আমার মনে হয় সেই কমনলি শব্দটা নিয়েই সম্ভবত জটিলতার সৃষ্টি করা হয়েছে। নিশ্চয়ই কোনো পেশায় এখন বিতর্কে ঊর্ধ্বে নয়, সেটি সাংবাদিকতা হোক, শিক্ষকতা হোক, কিংবা আইন পেশা হোক, যেটি হোক না কেন, ঠিক অবশ্যই চিকিৎসা পেশার সঙ্গে যারা জড়িত তারাও বিতর্কে ঊর্ধ্বে নন। সাংবাদিক মাসুদ কামাল যেটি বলতে চেয়েছেন, আমি যত বুঝেছি যে মানে সাধারণভাবে তিনি বোঝাতে চেয়েছেন ডাক্তাররা এই চরিত্রের। এখানে আসলে কতটা বিতর্কের জায়গা আছে যে আপনারাই বিচার করবেন, এবং সাংবাদিক মাসুদ কামাল তো একটা অংশে তিনি দুঃখ প্রকাশ করলেনই। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ।